এই সেশনে অ্যাড হওয়া, আমরা একসাথে এভিডেন্স নিয়ে আলোচনা করব, এভিডেন্স অ্যাক্ট নিয়ে আলোচনা করব এবং সেই সাথে বার কাউন্সিলের যাবতীয় এভিডেন্স অ্যাক্ট থেকে যে সকল প্রশ্ন আসে সেগুলো আমরা চেষ্টা করব জিনিসগুলোকে, আমাদের প্রিপারেশনটাকে আরো গুছানো এবং আরো সহজ করবার, যাতে করে আমাদের এই এভিডেন্স অ্যাক্ট নিয়ে কোনো দুর্বলতা না থাকে, আমরা সেটা চেষ্টা করব। এই কারণে আপনারা দেখেছেন হয়তো গতকাল হচ্ছে একটা পিডিএফ আপনাদের সাথে শেয়ার করেছি, সেখানে কিছু আমরা স্টাডি প্ল্যান দিয়েছি, যেখানে আমরা টপিক ওয়াইজ কয়েকটা সেশন রেখেছি। বাড়াতে পারি বা কমাতে পারি, কিন্তু আমরা এই জিনিসগুলোকে চেষ্টা করব আমাদের প্ল্যান ওয়াইজ এগুলোকে রাখার এবং এগুলো কন্টিনিউ করবার। আমরা শুরু করছি ইনশাআল্লাহ আমাদের এবং আপনাদের যাবতীয় যা প্রবলেম ইজার ভাই আছে, আমি আছি এবং অন্যান্য যারা আছেন তাদের সাথে শেয়ার করবেন। আমরা কিভাবে এটাকে আরো ভালো করতে পারি, আরো জিনিসটাকে আরো আপনাদের জন্য ফ্রেন্ডলি করতে পারি, সেই জিনিসটা আমাদের জানাবেন, আমরা সেটাকে সেই অনুযায়ী ইমপ্রুভ করব। তো আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে এভিডেন্স অ্যাক্ট। আমাদের আজকের প্রথম যে সেশন, সেই সেশনের কিছু ব্যাপার আমরা সিলেক্ট করেছিলাম যে আমরা যেন আমরা আত্মস্থ করতে পারি, এই জন্য আমাদের এই কথাগুলো বলা। আপনারা সবাই জানেন এভিডেন্স অ্যাক্ট 1852 কাছে রাখবেন এবং একটা ছোট নোটবুক রাখবেন, যেন ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা নোট ডাউন করে রাখতে পারি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে? হচ্ছে 1872 সালের। অনেক সময় প্রশ্ন আসে যে 1872 সালের এটা কয় নাম্বার আইন, কেউ কি বলতে পারবেন প্লিজ? জি, এটা 1 নম্বর আইন। 1872 সালে 1 নম্বর আইন। 1 নম্বর আইন। তাহলে এটা আমাদের একটা অনেক সময় খুব সিলি কোশ্চেন থাকে, কিন্তু অনেকে পারেন না, এই কারণে এই জিনিসটা আমরা জেনে রাখবো, এটা 1 নম্বর আইন। আচ্ছা, এটার লাস্ট সংশোধনী কবে হয়েছে বলতে পারবেন? যে কোনো একদিন 2022 সালে, রাইট। আপনারা অনেক অ্যাডভান্স, এই জিনিসটা থেকে বোঝা যাচ্ছে আপনারা এই জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করছেন, এগুলো আপনাদের প্রস্তুতিও ইনশাল্লাহ ভালো হবে। 22 সালে আমাদের লাস্ট অ্যামেন্ডমেন্ট। তাহলে আমরা দুইটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। একটা হচ্ছে এটা 1 নম্বর আইন, দ্বিতীয়ত হচ্ছে কি 2022 সালে এটা সর্বশেষ সংশোধনী হয়। সর্বশেষ সংশোধনীটা কি নিয়ে? সর্বশেষ সংশোধনীটা ডিজিটাল এভিডেন্স নিয়ে, বা যেটাকে আমরা ইলেকট্রনিক এভিডেন্স বলতেছি, অথবা আমরা আরো স্পেসিফাইড করে বলতে পারি যে ডিজিটাল এভিডেন্স এবং ফিজিক্যাল এন্ড ফরেনসিক এভিডেন্স, অর্থাৎ যেগুলো হচ্ছে আগে আমরা আমাদের কোর্টে অ্যাডমিসেবল ছিল না, সেই জিনিসগুলো আমরা কিন্তু এই 22 সালের সংশোধনের মাধ্যমে আমাদের কোর্টে কিন্তু অ্যাডমিসেবল হয়ে গেছে। এখন আগে দেখা যেত যে একটা সিসিটিভি ফুটেজ, বা আগে দেখা যেত যে একটা ব্লাড স্যাম্পল, আগে দেখা যেত যে একটা ডিএনএ রিপোর্ট, এই জিনিসগুলো কোর্টে অ্যাডমিসেবল করানোর জন্য অনেক কিছু করতে হতো, কিন্তু এগুলো এখন অটোমেটিক্যালি অ্যাডমিসেবল যদি যদি এই এভিডেন্স গুলো আমাদের মানে ফ্যাক্টের সাথে রেলেভেন্ট হয়। আমরা কি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছি যে 22 সালের মূল সংশোধনী কি নিয়ে? জি স্যার, ওই যে ডিজিটাল এবং ফিজিক্যাল ফরেনসিক এভিডেন্স যেটা বললেন স্যার। এভিডেন্স, রাইট। তাহলে আমরা এই জিনিসটা পেলাম যে 22 সালের সংশোধনের মূল বিষয় কি ছিল? ডিজিটাল এভিডেন্স, ফিজিক্যাল এন্ড ফরেনসিক এভিডেন্স, রাইট? জি, ওকে। আচ্ছা, এখন আমরা এখন মূল ধারাতে আসি, মানে মূল যে ব্যাপারগুলো সেগুলো। আচ্ছা, আরেকটা একটা অতিরিক্ত তথ্য আমরা একটু জেনে নিই। আপনারা কি জানেন যে হচ্ছে এই জিনিসটা, এই যে এই এভিডেন্স অ্যাক্টের যে আমরা লেটেস্ট যেটা আইনটা পড়ি 72 সালের, এটার ড্রাফট কারক কে? এটা ড্রাফট করেছেন কে? স্টিফেন জেমস। স্যার জেমস। হ্যাঁ, এখানে আমরা স্যার স্টিফেন বলতে পারি, বা হচ্ছে স্যার ফিটজেমস স্টিফেনও বলতে পারি, কোনো সমস্যা নেই। ওকে,
তাহলে এই গেল আমাদের ইনিশিয়াল আলোচনা। 1 নম্বর আইন প্রথম কথা, 2 নম্বর কথা হচ্ছে 22 সালে সর্বশেষ সংশোধনী যেখানে ডিজিটাল এভিডেন্স অ্যাডমিসিবল হয়। তৃতীয়ত এটার প্রবক্তা হচ্ছে স্যার স্টিফেন। ওকে, এখন আমরা মূল ব্যাপারে আসি যে এই আইনটাতে কিছু সংজ্ঞা আছে, সংজ্ঞাটা দেওয়া আছে, সংজ্ঞাগুলো দেওয়া আছে কততে? সংজ্ঞাগুলো দেওয়া আছে সেকশন 3 তে, রাইট? সেকশন 3 তে সংজ্ঞাগুলো দেওয়া আছে। সেকশন 3 এর আমরা সব ডেফিনেশন দেখবো না, আমরা কিছু সিলেক্টিভ ডেফিনেশন দেখব এবং সেই ক্ষেত্রে আমরা দেখব যে হচ্ছে যেহেতু বার কাউন্সিলের কোশ্চেন গুলো এখন একটু মডারেট হয়, দেখা যায় যে আগের মতো দেখা যায় যে 22 সালের পর থেকে দেখা যাচ্ছে যে কিছুটা আধুনিকতা বা কিছুটা নতুনত্ব আনার চেষ্টা করছে তারা। তো আমরা চেষ্টা করব বোথ ট্রেডিশনাল ওয়েতে যে সকল কোশ্চেন হয় সেগুলো যাতে আমরা অ্যান্সার করতে পারি এবং নতুন যে মডারেট কোশ্চেন হয় সেগুলো যাতে আমরা অ্যান্সার করতে পারি। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা ডেফিনেশনে যাই। আমরা এখানে প্রথম ডেফিনেশনটা আমরা কি পাই? কোর্টের ডেফিনেশন। আপনারা একটু নোট করবেন কোর্টের ডেফিনেশন। আচ্ছা, কোর্টের ডেফিনেশনে এখানে বলা আছে যে যে কোনো জাজ বা ম্যাজিস্ট্রেটের যার এভিডেন্স নেওয়ার ক্ষমতা আছে তাকে কোর্ট বলা চলে। ওকে, কিন্তু এখানে একটা এক্সেপশন আছে। কোন জিনিসটাকে কোর্ট বলা চলবে না, মানে এই আইনের অধীনে কোর্টের মর্যাদা সে পাবে না, কোনটা? বা এই আইনটা কোথায় অ্যাপ্লিকেবল হবে না, সেটা কোনটা? স্যার আরবিট্রেশন, যেটা সালিশ, সেটা হচ্ছে আরবিট্রেশন। আরবিট্রেশন অ্যাক্টের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো বা আরবিট্রেটর যেটা করবে সেটা আবার হচ্ছে আরেকটা জিনিস আছে কিন্তু, সেটা হচ্ছে আপনারা খেয়াল করবেন 1 নম্বর সেকশনে সেইখানে বলা আছে যে মার্শাল, মানে যেটা হচ্ছে কোর্ট মার্শাল আমরা বলি, কোর্ট মার্শালের ক্ষেত্রেও কিন্তু এভিডেন্স অ্যাক্টের কোনো আইন প্রযোজ্য হবে না, মানে কোনো ধারা প্রযোজ্য হবে না। এটা কি আপনারা খেয়াল করেছেন? এটা স্যার জানলাম এটা একটু 1 নম্বর সেকশন আমাদের একটু স্কিপ হয়ে গেছে। 1 নম্বর সেকশনটা আমরা একটু দেখি। 1 নম্বর সেকশনটা একটু দেখি। সেখানে বলা আছে 3টা আইনের কথা বলা আছে। একটা হচ্ছে আর্মি অ্যাক্ট, আর একটা হচ্ছে নেভাল ডিসিপ্লিন অ্যাক্ট, আর একটা হচ্ছে এয়ারফোর্স অ্যাক্ট। এই 3টা আইন দেখেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু ডিফেন্স ফোর্সের আইন, তাই না? সামরিক আইন, তাই না? এই সামরিক আইনগুলোর ক্ষেত্রে তাদের বিচার আচার হয় কোর্ট মার্শালের মাধ্যমে। তাদের মানে আমাদের ট্রেডিশনাল কোর্টে কিন্তু তাদের বিচার আচার হয় না, তাদের বিচার আচার হয় কোর্ট মার্শালে। এই কোর্ট মার্শালের ক্ষেত্রে তাদের স্পেসিফিক কিছু গাইডলাইন আছে। তারা কিন্তু এই এভিডেন্স অ্যাক্টের আন্ডারে বাধ্য না যে এই রুলগুলো অ্যাপ্লাই করতে হবে, এই সকল ক্ষেত্রে কিন্তু বাধ্য না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা জানলাম যে এভিডেন্স অ্যাক্ট কোথায় প্রযোজ্য না। প্রযোজ্য না কোথায়? এক হচ্ছে আরবিট্রেশন, যেটা কোর্টের সংজ্ঞাতে বলা আছে। 2 নম্বর হচ্ছে যেটা 1 নম্বর সেকশনে বলা আছে যে মার্শাল, মানে কোর্ট মার্শালের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু প্রযোজ্য হবে না। তাহলে আমরা 2টা এক্সেপশন কি জানতে পেরেছি? জি স্যার, রাইট। একটা আরবিট্রেশন আর একটা হচ্ছে সামরিক যে কোর্ট মার্শাল। তাহলে এভিডেন্স আইন কোথায় প্রযোজ্য হয় না? একটা হচ্ছে কোর্ট মার্শালের ক্ষেত্রে, দ্বিতীয়ত আরবিট্রেশন কাউন্সিলের ক্ষেত্রে বা আরবিট্রেশনের ক্ষেত্রে। ওকে, জি রাইট। আচ্ছা, এরপরে আমরা আসবো ফ্যাক্টের যে ডেফিনেশন আছে। ফ্যাক্টের ডেফিনেশনে কি বলা হয়েছে? ফ্যাক্টের ডেফিনেশনে স্পেসিফিক্যালি আমি এগুলোকে আপনাদের জন্য প্রিসাইজ করেছি। আমরা আসলে পুরো সেকশনটা একেবারে মুখস্থ করবার চেষ্টা করব না বা করবার চেষ্টা করব না, আমরা বুঝবার চেষ্টা করব। বুঝলে যেটা হবে সেটা হচ্ছে কোশ্চিন যে প্যাটার্নে আসুক আমরা সেটাকে অ্যান্সার করতে পারবো, আমাদের সেই ব্যাপারে আইডিয়া থাকবে, আমরা রিটেনেও অ্যান্সার করতে পারবো। ফ্যাক্টের সংজ্ঞাতে কি বলা আছে? ফ্যাক্টের সংজ্ঞাতে আমাদের এখানে 3-4টা জিনিস বলা আছে। একটা হচ্ছে স্টেট অফ থিংস, অর্থাৎ বস্তুর অবস্থা। প্রথমে কি? বস্তুর অবস্থা। দ্বিতীয়ত হচ্ছে মেন্টাল কন্ডিশন, অর্থাৎ মানসিক অবস্থা। তৃতীয়ত কি? অপিনিয়ন বা ইন্টেনশন। এই কয়েকটা জিনিসকে এভিডেন্স অ্যাক্ট ফ্যাক্টের সংজ্ঞায় এনেছে। তাহলে স্টেট অফ থিংস, এই জিনিসটাকে আমরা একটু বুঝি। স্টেট অফ থিংস কি? স্টেট অফ থিংস হচ্ছে, আমরা ধরে নেই যে হচ্ছে একটা বস্তুর অবস্থান, ধরেন একটা চুরির মামলা, ঠিক আছে? চোরাই মাল চুরির মামলা, তো অবশ্যই চোরাই মাল একটা ভাইটাল ইস্যু। চোরাই মাল কার কাছে পাওয়া গেছে, চোরাই মাল কার কাছে নাই। চোরাই মাল পাওয়া গেছে ধরেন হচ্ছে এক্স এর কাছে। তাহলে ওই বস্তুর অবস্থান কি এখানে আমাদের কাছে ফ্যাক্টের মর্যাদা পাবে আমাদের এভিডেন্স অনুযায়ী, এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী?
এটা স্যার চোরাই মাল যদি হ্যাঁ এটা তো পাওয়ার কথা স্যার। কারণ এটা স্টেট অফ থিংস, বস্তুর অবস্থা। ধরেন যে একটা সোনার চেন কেউ চুরি করেছে, তার জিম্মায় এই সোনার চেনটা পাওয়া গেছে, যেটা আর সে উপযুক্ত প্রমাণাদি দেখাতে পারছে না, তাহলে এটা কিন্তু স্টেট অফ থিংস অর্থাৎ ফ্যাক্টের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে এইখানে যেটা বলতেছে মেন্টাল কন্ডিশন। মেন্টাল কন্ডিশন, আপনি ধরেন যে হচ্ছে আপনাকে জোরপূর্বক কয়েকজন ফ্রেন্ড মিলে নেশা জাতীয় কোনো দ্রব্য খাওয়াই দিছে, তাহলে কি আপনি ইনটক্সিকেটেড, তাই না? আমরা পেনাল কোডের ভাষায় যদি বলি, জি এই ইনটক্সিকেটেড অবস্থায় যদি আপনি কোনো অপরাধ করেন, তাহলে কি সেটার জন্য আপনার কি সাজা হতে পারে? যদি ইচ্ছার বাইরে হয় সাজা হবে না, যদি উইলিংলি হয় তাহলে সেটা। যদি আপনি নিজে নেশাগ্রস্ত হন, তাহলে সেইখানে কিন্তু আপনার সাজা হবে, তাহলে কিন্তু জেনারেল এক্সেপশন আপনি পড়বেন না। কিন্তু যদি আপনাকে ফোর্সফুলি কেউ ইনটক্সিকেটেড করে বা আপনার উইলের এগেনস্টে গিয়ে ইনটক্সিকেটেড করে, সেক্ষেত্রে কিন্তু আপনি জেনারেল এক্সেপশনের আওতায় পড়বেন। তাহলে এইখানে আপনি ধরেন যে ওই রকম অবস্থায়, ওই ড্রাঙ্ক অবস্থায় আপনি ধরেন যে হচ্ছে একটা গাড়ি খুব স্পিডে চালাচ্ছেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে এই স্টেট অফ মাইন্ড অর্থাৎ ওই সময় আপনার মানসিক অবস্থা কেমন ছিল? ইনটক্সিকেটেড, মাতাল, মদ্যপ, রাইট? জি রাইট। তাহলে আমাদের এই জিনিসটাও, এই যে আমি যে মদ্যপ অবস্থায় ছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জিনিসটাও স্টেট অফ মাইন্ডের ভেতরে পড়বে, যে আমি আসলে উইলিংলি করেছি বা আনউইলিংলি করেছি, কিন্তু আমার স্টেট অফ মাইন্ড কি ছিল? স্টেট অফ মাইন্ড ছিল আমি ইনটক্সিকেটেড। তাহলে এটা একটা ফ্যাক্টের অংশ। অপিনিয়ন অ্যান্ড ইন্টেনশন। অপিনিয়ন কি? আমাদের মতামত। অপিনিয়ন হচ্ছে আমাদের মতামত। ধরেন একটা জিনিস, একটা হচ্ছে অপরাধ ঘটেছে বা একটা চুরি হয়েছে, বা ধরলাম একটা মার্ডার হয়েছে, দেখা গেল একজনকে একটা রক্তমাখা ছুরি নিয়ে দৌড়াদৌড়ি করছে। তাহলে আমাদের সাধারণ অপিনিয়ন কি হতে পারে? যে লোকটার দ্বারা খুন হতে পারে। এটা কি পসিবল? এটা কি আমাদের অপিনিয়ন? রাইট, এটা আমাদের অপিনিয়ন এবং এটা ফ্যাক্টের অংশ হিসাবে বিবেচিত হবে। আবার ইন্টেনশন, আমরা ক্রিমিনাল মামলাতে একটা খুব একটা কথা শুনি, সবসময় শুনি, মোটিভ আছে কিনা। মোটিভ না থাকলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই অ্যাকুইটাল আসে, বা মোটিভ থাকলে দেখা যায় যে আর এগেনস্টে হচ্ছে দেখা যায় যে চার্জ ফ্রেম হয় এবং সে অনেক ক্ষেত্রে সাজাও পেয়ে যায়। তাহলে ইন্টেনশন মানে কি? আমাদের অভিপ্রায়, একটা অপরাধ বা অফেন্স ঘটানোর আমার অভিপ্রায় আছে কিনা। ধরেন একটা রাস্তাতে স্পিড লিমিট হচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা, এখন ওইখানে আমি 100 কিলোমিটার পার ঘন্টা গাড়ি চালাচ্ছি, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একজন মানুষ মারা গেল। তাহলে এইখানে কিন্তু কিছু ভায়োলেশন ঘটেছে। কি ভায়োলেশন? প্রথমত আমি স্পিড লিমিট মেইনটেইন করি নাই, দ্বিতীয়ত তার ফলে অ্যাক্সিডেন্ট ঘটেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি স্পিড লিমিট করেছি, এক্সিড করেছি, সেটা একটা অপরাধ, কিন্তু অ্যাক্সিডেন্ট আমার ইন্টেনশনাল ছিল কিনা সেটা আমাকে দেখতে হবে। যদি দেখা যায় যে একজন ব্যক্তি যার সাথে আমার পূর্ব শত্রুতা ছিল, তাকে আমি রাস্তায় দেখে তার উপরে গাড়ি চালাই দিছি, তাহলে আমার এখানে ইন্টেনশন আছে, ঠিক না? জি অবশ্যই, তাছাড়া একটা অকারেন্সি করবে। তাহলে আমার ইন্টেনশন আছে, যেখানে ইন্টেনশন আছে সেটাও ফ্যাক্টের আওতাভুক্ত হবে। তাহলে আমরা একটু ব্রিফলি কেউ একজন একটু সামার আপ করেন যে হচ্ছে ফ্যাক্টের মধ্যে কি কি পড়বে। ফ্যাক্টের মধ্যে প্রথম যেটা পড়বে স্যার, স্টেট অফ থিংস অর্থাৎ বস্তুর অবস্থাটা, তারপরে স্টেট অফ মাইন্ড, সেটার মানসিক এই অবস্থাটা কি ছিল, আর হচ্ছে অপিনিয়ন ইন্টেনশনটা, কারো মতামত এবং ওই ব্যক্তির ইন্টেনশনটা কি রকম ছিল, এই বিষয়গুলি হচ্ছে যে ফ্যাক্ট। এই জিনিসগুলো ফ্যাক্টের অন্তর্ভুক্ত হবে। এখন আমরা আসি আরো একটু গুরুত্বপূর্ণ বিষয়। ফ্যাক্ট তো সবই, যা ঘটে তাই ফ্যাক্ট, রাইট? কারণ সেখানে দেখবেন এই চারটা জিনিসের কোনো না কোনো জিনিস
প্রত্যেকটা ঘটনার ভেতরে আছে, তাই না? আমাদের লাইফে, ডেইলি লাইফে যা ঘটে, দেখেন এই প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটার ভেতরে এই চারটা এলিমেন্টের কোনো না কোনোটা আছে কিন্তু। তাহলে আমাদের লাইফের প্রত্যেকটা ইভেন্ট কি এক একটা ফ্যাক্ট, তাই না? জি, সেটাই। আচ্ছা, এখন আর একটু প্রিসাইজ ওয়েতে আসি। ফ্যাক্ট আসলে তো পুরা দুনিয়া চলে আসবে, কারণ সব দুনিয়ার সবকিছুই ফ্যাক্ট। কিন্তু কোর্ট ডিল করে কি নিয়ে? কোর্ট ডিল করে ফ্যাক্টিং ইস্যু নিয়ে। তাহলে সেটা আমাদের জানতে হবে, হোয়াট ইজ ফ্যাক্টিং ইস্যু। ফ্যাক্টিং ইস্যুতে বলা হচ্ছে যেটা, ধরেন যে একটা জিনিসের এক্সিস্টেন্স এবং নন এক্সিস্টেন্স, অর্থাৎ তার কি বলবো, তার অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে প্রমাণ করে। বা আমি ধরলাম যে একটা কোশ্চেন যদি এরকম আমি যদি আপনাদের কাছে থ্রু করি যে একটা কি বলবো, একটা মহিলা যে বিবাহিত, তার হচ্ছে সে সন্তান সম্ভব, ঠিক আছে? তাহলে এই জিনিসটা, এই সন্তান সম্ভব এই জিনিসটা তার ম্যারেজের কি এক্সিস্টেন্সটা ডিক্লেয়ার করে না? হ্যাঁ, অবশ্যই। কারণ ম্যারেজের এক্সিস্টেন্স, হ্যাঁ, ম্যারেজ না হলে সন্তান হয় না, আমাদের লেজিটিমেট সন্তান হয় না। ওকে, তাহলে এক্সিস্টেন্স এবং নন এক্সিস্টেন্স, ধরেন আপনি আবার নন এক্সিস্টেন্স কেমন? ধরেন আপনার এলাকায় মার্ডার হয়েছে, কিন্তু ওই দিনে আপনি ওইখানে ছিলেনই না, আপনি ছিলেন ঢাকাতে, আপনার কাছে টিকিট আছে, আপনি হোটেলে থেকেছেন, সেটার রিসিট আছে। তাহলে কি এই আপনার ঢাকায় থাকাটা আর ওই খুনের ঘটনাটা নন এক্সিস্টেন্স প্রমাণ করে কিনা, যে খুনের ভিতরে আপনি নাই? হ্যাঁ, করে। রাইট। তাহলে আমরা এখানে জিনিস দেখতে পাচ্ছি দুইটা, একটা হচ্ছে যেটা এক্সিস্টেন্স কে স্বীকার করে অথবা নন এক্সিস্টেন্স কে স্বীকার করে। দুইটা কি একসাথে থাকা সম্ভব, এক্সিস্টেন্স এবং নন এক্সিস্টেন্স? না, পারে না। কাজেই ফ্যাক্টিং ইস্যু সেটাই যার থ্রুতে আমরা এক্সিস্টেন্স বা নন এক্সিস্টেন্স সম্পর্কে বুঝতে পারি। ওকে, দ্বিতীয়ত হচ্ছে আরো কিছু জিনিস আছে, যেটা হচ্ছে রাইট, লায়াবিলিটি, আর হচ্ছে অ্যাডমিশন, যেটা অ্যাডমিশন বা ডিনায়াল। রাইট অ্যান্ড লায়াবিলিটি, ধরেন আপনার একটা পথ আছে, সেই পথে সবাই চলাচল করে, সেই পথটাতে আপনার চলাচলের অধিকার আছে, এটা আপনার রাইট। তাহলে কেউ যদি সেটাকে কার্টেইল করে, সেটাকে ভায়োলেশন করে, তাহলে সেখানে আপনার রাইট কিন্তু কার্টেইল হয়, এবং এটা কিন্তু আমাদের ফ্যাক্টিং ইস্যু হতে পারে। যদি আপনার কেউ পথরোধ করে, তাহলে রাইট টু ওয়ে আপনার কিন্তু হয়েছে। আবার লায়াবিলিটি, ধরেন হচ্ছে আপনি সরকারি একজন কর্মকর্তা, সেইখানে আপনার ডিউটি কি? আপনার ডিউটি হচ্ছে পাবলিক সার্ভিস প্রদান করা। আপনি পাবলিক সার্ভিস প্রদান না করে আপনি কি করছেন? আপনি অন্য জায়গায় গিয়ে বসে আছেন বা প্রাইভেট প্র্যাকটিস করছেন। সে একজন ডক্টর ধরেন যে হচ্ছে তার 9টায় উপস্থিত থাকার কথা, সে দেখা যায় যে 9টা থেকে সে অনুপস্থিত, সে অন্য একটা প্রাইভেট ক্লিনিকে কি করছে, রোগী দিচ্ছে। তাহলে এখানে কিন্তু রাইট, একটা জায়গায় রাইট, যে পেশেন্টের অধিকার কি ছিল? পেশেন্টের অধিকার ছিল চিকিৎসা সেবা পাওয়া, সেটা কার্টেইল হচ্ছে। আবার লাইবিলিটি থেকে কোথায়? ওই ডক্টরের লাইবিলিটি ছিল যে এই পেশেন্টকে তাকে ট্রিটমেন্ট পাওয়া, সেটাও কিন্তু কার্টেইল হচ্ছে। কাজে রাইট এন্ড লাইবিলিটি নিয়ে যে ব্যাপার আসে, সেটাও ফ্যাক্টিং ইস্যুর ভেতরে পড়বে। আর একটা হচ্ছে এই অ্যাডমিশন আর হচ্ছে ডিনায়াল। ধরেন আপনি অ্যাডমিট করলেন যে আমি কাজটা করেছি, একটা অপরাধ, আপনি একটা কাজ করেছেন যেটা অপরাধ, তাহলে এটা কি এক্সিস্টেন্স প্রমাণ করলো ওই কাজের সাথে আপনার, তাই না? আর যদি ডিনাই করেন তাহলে নন এক্সিস্টেন্স। ব্যাপারটা কি ঘুরে ফিরে ওই একটাই জিনিস, এক্সিস্টেন্স এন্ড নন এক্সিস্টেন্স। তাহলে ফ্যাক্টিং ইস্যু সেটাই যেটা আমাদের বিচার্য বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে প্রকাশ করে। কথা কি ক্লিয়ার? তাহলে একটু ছোট করে আপনাকে বলেন তো, অন্য কেউ, যিনি ভাইয়া কথা বলছিলেন, অন্য একজন, একটু আমি অন্য একজনকে সুযোগ দিতে চাচ্ছি, একটু অন্য একজন বলেন প্লিজ, যে হচ্ছে ফ্যাক্টিং ইস্যু বলতে তাহলে আমরা কি বুঝলাম? স্যার, এখানে এক্সিস্টেন্স বলতে হচ্ছে যারা অস্তিত্ব বিদ্যমান, আর নন এক্সিস্টেন্ট মানে হচ্ছে অস্তিত্বহীনতা, এরকম হবে নাকি? হ্যাঁ, এরকম ব্যাপার, কিন্তু সেটা অবশ্যই একটা ঘটনার প্রেক্ষিতে।
জি, একটা যে ঘটনা যেরকম ধরেন যে যেমন আপনি এক্সাম্পল দিছিলেন বলেন জি স্যার, হুম একটা মার্ডার হুম হয়ে গেছে, উনি ছিল না এখানে, উনি ডাকাতে ছিল বা উনি হুম হোটেলে প্রমাণাদি গুলো দেখাইছে, এখানে কি এটা হবে কি নন এক্সিস্টেন্স? নন এক্সিস্টেন্স মানে অস্তিত্ব নাই, তার কি এই অপরাধের সাথে জড়িত আছে সে? না স্যার। নাই। জি। তাহলে আর তাহলে আমার কাছে প্রশ্ন হলো, আমার আমার ধরেন যে হচ্ছে কোর্টের কাছে প্রশ্ন হয় কি, একটা মার্ডার কেসের প্রশ্ন মানে কি, আমাদের যে ফ্যাক্ট ইন ইস্যু সেটা হচ্ছে মিস্টার এক্স কি এই খুনের সাথে জড়িত কিনা। যদি সে ঢাকায় থাকে তাহলে কি সে তাহলে জড়িত? সে জড়িত না, ঢাকায় থাকলে জড়িত না। জড়িত না। তাহলে কিন্তু আমার নন এক্সিস্টেন্স কিন্তু প্রমাণ হয়ে গেল। আমার নন এক্সিস্টেন্স কিন্তু প্রমাণ হয়ে গেল। এই নন এক্সিস্টেন্স, আপনি এই যে আমরা যে এক্সাম্পলটার কথা বলছি, যে অপরাধ এক জায়গায় ঘটেছে এবং সে আছে অন্য জায়গায়, এই জিনিসটাকে আইনের ভাষায় আমরা কি বলি? অনেক মানে অনেক কিন্তু একটা খুব কমন একটা টার্ম, আপনারা কেউ প্লিজ বলেন তো দেখি। লিয়াবিলি ভাই স্যার। প্লি অফ অ্যালিবাই। প্লি অফ অ্যালিবাই অর্থাৎ অর্থাৎ যেখানে অপরাধ ঘটেছে সেইখানে আমি ছিলাম না, এই একটা অজুহাত, তাই না? জি জি রাইট স্যার। তাহলে ফ্যাক্ট ইন ইস্যু কি আমাদের কাছে ক্লিয়ার? ফ্যাক্ট ইন ইস্যু যেটা সেই জিনিস যেটা হচ্ছে আমাদের এক্সিস্টেন্স এবং নন এক্সিস্টেন্স প্রমাণ করে, এক্সিস্টেন্স প্রমাণ করবে অথবা নন এক্সিস্টেন্স প্রমাণ করবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি ডকুমেন্টস এর সঙ্গে। ডকুমেন্টসে এ যাবৎ 2022 সালের আগ পর্যন্ত আমরা ডকুমেন্টস এর সঙ্গে কি করেছি, যে লেটার, ফিগার অথবা হচ্ছে কি, অথবা মার্ক, অর্থাৎ কোন ধরেন যে একটা অক্ষর অথবা কোনো ছবি অথবা কোনো হচ্ছে চিহ্ন, এগুলো যদি কোথাও লেখা থাকে বা কোথাও লিপিবদ্ধ থাকে বা কোথাও সাঁটানো থাকে কোন সাবস্টেন্সে অর্থাৎ কোন বস্তুতে, তখন সেটাকে আমরা কি বলি? ডকুমেন্ট। পাথরে খোদাই করা একটা জিনিস, সেটাও ডকুমেন্ট। বইয়ে লেখা একটা জিনিস, সেটাও ডকুমেন্ট। একটা ছবি, সেটাও কিন্তু একটা ডকুমেন্ট। 22 সালের আগ পর্যন্ত ডকুমেন্টের সংজ্ঞা কিন্তু 22 সালে এসে চেঞ্জ হয়ে গেছে, সেই সংজ্ঞাটা আরো বড় হয়ে গেছে। আমাদের আগের জিনিসগুলো কিন্তু রয়ে গেছে এবং সেই সাথে নতুন কি অ্যাড হয়েছে? ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ডও এখন ডকুমেন্টস এর মর্যাদা পায়, তাই না? তাহলে এই ডিজিটাল রেকর্ড গুলো কি? ডিজিটাল রেকর্ড হচ্ছে, আমরা অনেক উদাহরণ দিতে পারি কিন্তু এটা আসলে ডিফাইন করা কঠিন। ডিজিটাল রেকর্ড বলতে আসলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে যে কোনো কিছু যদি ধারণ করা হয় বা সংরক্ষণ করা হয় তাহলে সেটাই কিন্তু ডিজিটাল রেকর্ডের মর্যাদা পাবে। তাহলে আমরা এখন ডকুমেন্ট বলতে কি কি বলবো? আপনারা শেয়ার করেন প্লিজ। ডকুমেন্ট বলতে আমরা কি কি বলবো? ডকুমেন্ট বলতে আপনার যেটা যেমন তিনটি চিহ্নের মাধ্যমে নির্দেশ করে, এটা হচ্ছে অক্ষর, সংখ্যার চিহ্ন। 2022 সালের সংশোধন অনুযায়ী ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক রেকর্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে ডিজিটাল। এখন আমাদের কিন্তু চারটা এলিমেন্ট, এখানে এলিমেন্ট কিন্তু চারটা হয়ে গেল, একটা লেটার, ফিগার, মার্ক এবং ডিজিটাল এভিডেন্স বা ডিজিটাল রেকর্ড। ওকে, তাহলে এভিডেন্স, তাহলে হচ্ছে এই ডকুমেন্ট। দ্বিতীয়ত আমরা পরেরটা আমরা আসি, সেটা হচ্ছে ডিজিটাল অর ইলেকট্রনিক রেকর্ড। ঠিক আছে, ডিজিটাল অর ইলেকট্রনিক রেকর্ড। ওই যে ডকুমেন্ট, ওই ডকুমেন্টের সংজ্ঞা থেকে আমরা আরো কিছু জিনিস পাই, যেখানে এখানে হচ্ছে তারপরের সংজ্ঞা যেটা বলা হচ্ছে যে ডিজিটাল এন্ড ইলেকট্রনিক রেকর্ড। এইখানে ওই যে যেটা বলছিলাম যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে যদি কোনো তথ্য সংরক্ষণ করা হয় সেগুলোকেই আমরা ডিজিটাল অর ইলেকট্রনিক রেকর্ড বলতে পারি। এর ভেতরে একটা প্রকৃষ্ট উদাহরণ কি? সিসিটিভি ফুটেজ, তাই না? আমরা রিসেন্ট টাইমে খুব এটা স্যার সিসিটিভি হতে পারে, আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার। হ্যাঁ, এগুলো হতে পারে। এগুলোর কি হতে হবে? এগুলোর রেকর্ডিং হতে হবে। ধরেন যে হচ্ছে আপনি কি শো করবেন, আপনি হচ্ছে একটা ভিডিও ধারণ করেছেন সেটা শো করবেন, আপনি একটা কল করেছেন সেটা রেকর্ডিং শো করবেন, তাই না? এই সবগুলোই কিন্তু ডিজিটাল অথবা ইলেকট্রনিক রেকর্ড হিসাবে কোর্ট এখন ট্রিট করবে, তাই না?
জি স্যার। Right. ওকে, তাহলে আমরা এই জিনিসটা জানলাম। এরপরে ক্লাস কি ভালো লাগছে আপনাদের? বলো স্যার। জি স্যার, অনেক সুন্দর হয়েছে স্যার। না, বোর লাগলে আপনারা বলবেন, আমরা অন্য কিছু ব্যাপার নিয়ে না স্যার, না স্যার, হয়তো দু এক মিনিট অন্য কথা বলবো, দেন আমরা এইটাতে আবার স্যার, কথাটা শুধু তাহলে আমরা কাটাকাটা হচ্ছে evidence স্যার। এই class- আচ্ছা, আমি নেক্সট ক্লাসে আপনাদের প্রমিস করছি যে নেক্সট ক্লাসে আপনাদের এই সমস্যাটা হবে না ইনশাআল্লাহ। আজকে একটু কষ্ট করে ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে আসে এভিডেন্স। ওই মূল যে ব্যাপারটা, এভিডেন্সের সংজ্ঞা। এভিডেন্সের সংজ্ঞায় আগে আমরা পেতাম কয়টা? আগে আমরা পেতাম দুই ধরনের এভিডেন্স। একটা হচ্ছে কি ওরাল এভিডেন্স, আর একটা হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। ওরালটা কি? যা মুখে আমরা বলি। ধরেন একজন এসে স্টেটমেন্ট দিল যে আমি অমুককে দেখেছি খুন করে পালাতে, তাহলে এটা কি ওরাল এভিডেন্স, তাই না? জি রাইট, যেটা প্রত্যক্ষ। ওরাল এভিডেন্স যেটা প্রত্যক্ষ। আবার এখন এইখানে একটা টুইস্ট আছে। যদি এক্স বলে যে আমি ওয়াই কে বলতে শুনেছি যে যাও না এখান থেকে, যাও তো। খুন করে পালিয়েছে, তাহলে এক্স এর এই স্টেটমেন্ট কি নেওয়া যাবে? না স্যার, কেন নেওয়া যাবে না? স্যার তা এটা সোনা সাক্ষী, হ্যাঁ, সোনা এটা সাক্ষী, সোনা তাই সাক্ষী নেওয়া যাবে না। হ্যাঁ, সোনা সাক্ষী বলে নেওয়া যাবে না, কারণ হেয়ারসে এভিডেন্স অর্থাৎ সোনা সাক্ষী, অন্যের থ্রুতে আমি জিনিসটা শুনলাম, এই ধরনের কোনো এভিডেন্স আমি কিন্তু কোর্টে সাবমিট করতে পারি না। কারণ এভিডেন্স অ্যাক্টের প্রভিশন আছে কি, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। অর্থাৎ যে দেখেছে সে বলবে, যে শুনেছে সে বলবে, বা যে অবজার্ভ করেছে সে বলবে, তাই না? এটা অবশ্যই ফার্স্ট পার্সন, ওই যে আমরা ইংলিশে যেটা পড়েছিলাম ফার্স্ট পার্সন এটাকে করতে হবে আর কি। মানে আমি করেছি, আমি দেখেছি, আমি শুনেছি বলতে অবশ্যই আমার কান দ্বারা আমি শুনেছি যে তারা ফিসফিস করছিল, এই একটা প্ল্যান ছিল এইটা, কিন্তু অন্যের থ্রুতে শুনলাম, সেটা কিন্তু আবার হবে না। তাহলে ওরাল এভিডেন্স গেল। এখন ডকুমেন্টারি এভিডেন্স, ওই যে ডকুমেন্ট রিলেটেড, আমরা যে ডকুমেন্টের ডেফিনেশন বললাম, ওই রিলেটেড কোনো এভিডেন্স যদি কোর্টে আনা হয়, তাহলে সেগুলো ডকুমেন্টারি এভিডেন্স হবে। যেরকম কি হতে পারে, যেরকম ধরেন হচ্ছে একটা দলিল হতে পারে, একটা জমির দলিল হতে পারে, আবার আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে, আপনার এলএলবির সার্টিফিকেট হতে পারে, আবার কি হতে পারে, বারের সনদ হতে পারে। এগুলো সবই কি ডকুমেন্টারি এভিডেন্স। ওই যে যেগুলো হয় লিখিত অবস্থায় আছে অথবা ডিজিটাল অবস্থায় আছে। তাহলে একটা পিডিএফ ফাইল কি? একটা পিডিএফ ফাইল বলেন তো, একটা পিডিএফ ফাইল কি, কি ধরনের এভিডেন্স? এটা স্যার ডকুমেন্টারি। হ্যাঁ, ডকুমেন্টারি তো অবশ্যই, ডিজিটাল ফর্মে, ডিজিটাল কিনা, ডিজিটাল বলবো নাকি ডিজিটাল ফর্মে? ডিজিটালি মানে রেকর্ড হয়ে থাকতেছে। তাহলে আমরা যে হচ্ছে এই যে ট্রেনের টিকিট হচ্ছে, এখন তো আর হচ্ছে ওই ম্যানুয়াল টিকিট তো দেয় না, এখন তো ট্রেনে হচ্ছে সব অনলাইন টিকিট। তাহলে এই অনলাইন টিকিটটা কিন্তু ডকুমেন্টারি এভিডেন্স, বাট ডিজিটাল রেকর্ডের অন্তর্ভুক্ত কিন্তু, ঠিক না? জি। ওকে, তাহলে আমরা ডকুমেন্টারি ক্লিয়ার হয়েছি। এখন ফিজিক্যাল অ্যান্ড ফরেনসিক, এটাও কি, এটাও কিন্তু এই 22 সালের আবিষ্কার। 22 সাল থেকে কিন্তু এই জিনিসটা আমাদের এভিডেন্স একটা জায়গা করে নিয়েছে, ঠিক আছে? ফিজিক্যাল ফরেনসিক কি? ফিজিক্যাল অ্যান্ড ফরেনসিক এভিডেন্স অর্থাৎ ধরেন যে হচ্ছে ওই ডিএনএ স্যাম্পল ধরেন যে হচ্ছে কি হয়েছে, ধরেন একটা হচ্ছে মানে এমন অবস্থা যে একটা দুর্ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট ঘটেছে, যেখানে আগুন লেগে গেছে, মানে অনেক মানুষ মারা গেছে, তাদেরকে তাদের ফেস রেকগনাইজ করা যায় না, ফেস চেনা যায় না। তখন কি করে, তাদের কিন্তু ডিএনএ স্যাম্পল কালেক্ট করে তাদের ফ্যামিলির কারোর সাথে ম্যাচ করে। যদি ম্যাচ করে তাহলে বোঝা যায় হ্যাঁ এটা তো ওই ফ্যামিলির ওই ব্যক্তিটা, তাই না? জি জি আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রেই হচ্ছে ব্লাড স্যাম্পল পাওয়া যায়, যে ধরেন যে হচ্ছে কি বলবো, ব্লাড স্যাম্পল বা সিমেন্ট স্যাম্পল। অনেক যে সময় দেখা যায় যে রেপ কেসগুলোতে
এই জিনিসগুলো কিন্তু মানে হচ্ছে ফিজিক্যাল বা ফরেন্সিক এভিডেন্স হিসেবে কিন্তু আসতে পারে, তাই না? জি রাইট। তাহলে আমরা এখানে ফিজিক্যাল এন্ড ফরেন্সিক এভিডেন্স গুলোর ওই যে লিস্ট যেটা আছে ইয়াতে সংজ্ঞাতে, ওই লিস্টটা আমরা একটু চোখ বুলায় রাখবো, কারণ কোশ্চেন এভাবে আসতে পারে যে এটা কি ধরনের এভিডেন্স, বা এই নিচের কোনটি ফিজিক্যাল এবং ফরেন্সিক এভিডেন্স, তাই না? এভাবে কোশ্চেন আসতে পারে তো। জি আসতে পারে। তাহলে স্যার, হ্যালো, শোনা স্যার, যাচ্ছে কি? তাহলে এই যে ফিজিক্যাল এন্ড ফরেন্সিক যে এভিডেন্সটা আছে, এই সংজ্ঞাতে যেগুলো আছে এগুলোকে আমরা ফিজিক্যাল এন্ড ফরেন্সিক এভিডেন্স বলবো। আর ডিজিটালি যেটা থাকবে তাহলে ডিজিটাল। তাহলে তো স্যার এখানে মানে সাক্ষ্য বলতে আমরা 4 ধরনের জিনিস পাচ্ছি, একটা ওরাল এভিডেন্স, আর একটা হচ্ছে আচ্ছা ডকুমেন্টারি এভিডেন্স, আর ফিজিক্যাল ফরেন্সিক এভিডেন্স, আর ডিজিটাল এভিডেন্স। আচ্ছা, ডিজিটাল এভিডেন্স কে সেপারেটলি আপনি বলতেই পারেন, হ্যাঁ ডিজিটাল একটা প্রকার, কিন্তু সেটা কি ডকুমেন্টারির ভেতরে ফেলা যায় না? হ্যাঁ যায় যায় যায়। ডকুমেন্টারির ভেতরে কিন্তু সেটাকে ফেলা যায়, কারণ ওই যে বললাম পিডিএফ ফাইল, সেটাও কিন্তু একটা ডকুমেন্ট। হ্যাঁ, হয়তো ওটা হচ্ছে ফিজিক্যালি লেখা নাই, ফিজিক্যালি ধরেন যে হচ্ছে আপনার প্রিন্ট করা নাই, প্রিন্ট করা থাকলে সেটা ডকুমেন্টারি হয়ে যাবে, তাই না? কিন্তু জি। আমাদের ওই জিনিসটাই কিন্তু ডিজিটাল ফরম্যাটে আছে, কিন্তু ওটার পাথ কিন্তু চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, আমরা বলতে পারি আমরা আরো মানে এক্সক্লুসিভ ওয়েতে লেখার জন্য বা বলার জন্য আমরা বলতে পারি যে ডিজিটাল এভিডেন্স হিসেবেও আরো কিছু এভিডেন্স আমরা এইখানে অ্যাড করতে পারি, সেটা ঠিক আছে, সেটা সমস্যা নেই। কিন্তু প্রাইমারি যে প্রকার আছে সেই প্রকারের এই ডকুমেন্টারি এভিডেন্সের ভেতরে কিন্তু ডিজিটাল এভিডেন্স গুলোকে ফেলা যায়। কারণ আপনি দেখবেন এই যে আমরা যে বলছিলাম ওয়ার্ড, ফিগার, মার্ক আর ডিজিটাল রেকর্ড, এই সব কিন্তু ডকুমেন্টের মধ্যে পড়েছে। ডকুমেন্ট মানে কি? ডকুমেন্ট মানে ডকুমেন্টারি এভিডেন্স, তাই না? জি রাইট। ওকে, তাহলে আমরা এক্সট্রা ভাবে বলতে পারি, কিন্তু লেখার সময় আমরা চেষ্টা করব এই ডকুমেন্টারির ভেতরে এই জিনিসটাকে ইনসার্ট করা, তাই না? তাহলে জিনিসটা আরো মানে সুন্দর হবে আর কি। আচ্ছা, এইখানে আরো কিছু সংজ্ঞা আছে, আমরা একটু দেখছি। আজকে সংজ্ঞা পড়তে একটু বোরই লাগবে, তারপরেও উপায় নাই, সংজ্ঞা কিছু দেখে রাখতে হবে, কারণ এগুলো আসলে লিখিতর ক্ষেত্রে বেশি কাজ দেবে। আচ্ছা, এখন আমরা কি একটা জিনিস একটু আমরা ক্লিয়ার হই, সেটা হচ্ছে যে বার কাউন্সিলে এমসিকিউ এ এভিডেন্স থেকে কত মার্কের কোশ্চেন আসে বলেন তো? 15। 15 স্যার, 15। এই 15তে আমাদের কিন্তু ভালো করতে হবে। এই কারণে আমরা কিন্তু একটু ডিটেলসে যাব, একটু ডিটেল পড়ার চেষ্টা করব। হয়তো কষ্ট হবে, কিন্তু আমরা যদি একটা মার্ক এখান থেকে আগায় যাই, ধরেন এভারেজে স্টুডেন্টরা পাচ্ছে 600, আপনি যদি এখানে কোনো ক্রমে 10 পেয়ে যান বা কোনো ক্রমে হচ্ছে 8-9 পেয়ে যান, তাহলে আপনি কিন্তু 2 মার্ক আগায় গেলেন। সেটা কিন্তু আপনার এই আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট কি 70? না, আমাদের টার্গেট 50। আমাদের টার্গেট 50। তবে হ্যাঁ, সেফ থাকার জন্য 55 পর্যন্ত আমরা টার্গেট রাখবো, তাই না? কারণ অনেক সময় দেখা যায় খাতা দেখাতে ভুল হতে পারে, বা এদিক সেদিক হতে পারে, বল পয়েন্ট কলমের খোঁচা এদিক সেদিক পড়তে পারে, তাই না? এই কারণে আমরা 55কে সেফ ধরবো, আমাদের টার্গেট থাকবে 55। ঠিক আছে? তাহলে আমরা 15 মার্কের জন্য আমরা এই এভিডেন্স অ্যাক্ট করছি। এরপরে যখন রিটেনের আপনারা আল্লাহ চাই তো রিটেনে যখন কোয়ালিফাই করবেন, আমরা রিটেনের জন্য আলাদা এবং আরো ডেডিকেটেড ওয়েতে আমরা রিটেনের প্রিপারেশনও নেব ইনশাল্লাহ। ওকে, আমরা এখানে পরেরটা কি দেখি? পরেরটাতে সংজ্ঞা আছে প্রুভড। প্রুভড মানে কি? প্রমাণিত। প্রমাণিত আমরা কখন বলতে পারি? যখন এই সার্বিক ব্যাপার, এই যে ডকুমেন্ট বলেন, এই এভিডেন্স বলেন, এই সব জিনিসগুলো একসাথে হয়ে একটা জিনিসের অস্তিত্বকে প্রমাণ করে। যেরকম ওই চোরাই মালের সংজ্ঞাটাতে দেখেন, মানে চোরাই মালের ওই ঘটনাটার কথা চিন্তা করেন, যে একজন ব্যক্তি কি করেছে? চোরাই মাল মানে চুরি করেছে, একটা ধরেন 2 ভরির একটা স্বর্ণালংকার চুরি করেছে, সে তার বালিশের নিচে সেটা রেখেছে। এই জিনিসটা যখন
তাকে অভিযুক্ত করা হলো, তার ঘর যখন সার্চ করা হলো তখন এই জিনিসটা পাওয়া গেল। তাহলে এই জিনিসটা সব মিলে কি হলো, এই চুরির ঘটনা কি প্রমাণ হলো নাকি প্রমাণ হলো না? জি প্রমাণিত। প্রমাণ হলো। আবার এমনও কিন্তু হতে পারে যে কেউ প্রতিহিংসা বশত তার বালিশের নিচে ওই স্বর্ণালঙ্কারটা রেখে গেছে, হতে পারে তো? জি হতে পারে। আচ্ছা, তাহলে এইখানেই হচ্ছে টুইস্ট। যদি আচ্ছা আমরা একটু ডিপে যাই, সেটা হচ্ছে যে প্রমাণের দায়কার একটু বলেন তো। প্রমাণের দায়কার যে দাবি করে। দাবি করে যে দাবি করেছে। আচ্ছা, আপনি যদি দাবি করেন এক্স চুরি করেছে, তাহলে হচ্ছে প্রমাণের দায়কার আপনার। আমার যে দাবি করে তার। এখন আপনি কি করলেন? আপনি বললেন যে হচ্ছে বালিশের তলায় পাওয়া গেছে, কাজে সে চোর। ওকে, কথা সত্য, বালিশের তলায় পাওয়া গেছে, চোরাই মাল যার জিম্মায় পাওয়া যায় তাকেই চোর বলে ধরে নেওয়া যেতে পারে, প্রিজাম্পশনের ব্যাপার তো আছেই। এখন সে কি করলো? সে আরেকটা জিনিস প্রমাণ করে আসলো। আপনি এটা যখন প্রমাণ করলেন যে তার বালিশের নিচে পাওয়া গেছে, সে প্রমাণ করে বসলো যে অন্যজন প্রতিহিংসা বশত বালিশের নিচে এই জিনিসটা রেখেছে। তাহলে কি চুরির ব্যাপারটা কি প্রমাণ হলো কি হলো না? জি স্যার, প্রমাণ তো হলো। না, প্রমাণ তো হলো না। কারণ ফাইনালি অন্যজন আসছে, সে প্রমাণ করছে, মানে চুরির প্রমাণটা হয় না, অন্যজন আসছে সে প্রমাণ করছে এটা আর কি। তাহলে চুরির দায়টা থেকে তো তাকে অব্যাহতি দেওয়া যায়, তাই না? জি স্যার। এটা মিথ্যা প্রমাণিত। এটা মিথ্যা প্রমাণিত। তাহলে এই যে খেয়াল করেন, প্রথম অবস্থায় কিন্তু চুরিটা প্রুভড, কারণ চুরির এক্সিস্টেন্স পাওয়া গেছে। দ্বিতীয় অবস্থায় এসে কি হলো? দ্বিতীয় অবস্থায় এসে এমন কিছু আসলো, ওই যে অ্যাকিউজড সে এমন কিছু প্রমাণ হাজির করলো যেটাতে দেখা যায় যে চোরাই মালটা তার কাছে অন্যভাবে এসেছে। ধরেন কেউ শত্রুতা বশত রেখে গিয়েছে, তাহলে সেটা কিন্তু আবার ডিসপ্রুভড হয়ে গেল। এই উদাহরণটা দেওয়ার এইটাই কারণ যে এইখানে দুটো জিনিস প্রমাণ করা যায়, একটা হচ্ছে প্রুভড আর একটা ডিসপ্রুভড। প্রথম অবস্থায় চুরিটা প্রমাণ যদি করা যায় তাহলে সেটা প্রুভড, অর্থাৎ চুরির এক্সিস্টেন্স যদি পাওয়া যায় তাহলে সেটা প্রুভড। চুরির এক্সিস্টেন্স যদি পাওয়া না যায় তাহলে সেটা কি? ডিসপ্রুভড, তাই না? জি রাইট। ওকে, এরপরে আরো কনফিউজিং একটা ব্যাপার, সেটা হচ্ছে নট প্রুভড। ধরেন অনেকগুলো চার্জ আনছেন, কি করছেন? যে হাউস ব্রেকিং এট নাইট দিছেন, মানে রাত্রিকালীন গৃহ ভাঙার যে অপরাধ সেটা দিছেন, চুরির অপরাধ দিছেন। আচ্ছা, তারপরে আরো যা যা আনুষঙ্গিক ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট দিছেন, সবকিছুই দিছেন আর কি। অনেক চার্জ ফ্রেম, অনেক তার এগেইনস্টে অনেকগুলো অভিযোগ আনছেন। এখন ধরা গেল যে এই চুরির এই অভিযোগটা, হ্যাঁ ঘটনা সত্য যে হচ্ছে সে রাতে গৃহে প্রবেশ করছে, ঘর ভেঙে প্রবেশ করছে, তাহলে এটা প্রুভড। চুরিটা কিন্তু প্রমাণ হয় নাই, কারণ দেখা গেল যে তার যে এই জিনিসটা, এই চোরাই যে মাল, সেটা অন্য কেউ এসে রেখে গেছে। তাহলে এই ধরেন যে অনেকগুলো চার্জের ভেতরে একটা চার্জ, অর্থাৎ চুরির চার্জটা কিন্তু প্রমাণ সম্ভব হলো না। আবার এমনও না যে হচ্ছে ধরেন সে প্রমাণ করতে পেরেছে যে চোরাই মালটা অ্যাকচুয়ালি তার কাছে কিভাবে আসলো, সেটাও করা সম্ভব হয়নি। যে আপনিও বলতে পারেননি যে সে চোরাই মালের। আচ্ছা, আমরা আরেকটু ক্লিয়ার, আরেকটু সহজ কথাই বলি। ধরেন যে চোরাই মালের ওই সংজ্ঞাটাই, আপনি বলছেন যে চোরাই মাল তার কাছে আছে, চোরাই মাল তার কাছে পাওয়া গেল না, সে দেখা গেল অন্য জায়গায় আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা কি আপনার মানে এই চুরিটা কি প্রমাণ করা গেল? বা যে চুরি করেছে বা যার উপরে অ্যালিগেশন, সেও কি ডিসপ্রুভ করতে পারলো? না, এখানে কেউই কোনো কিছু মানে প্রমাণ করতে পারে নাই। ধরেন যে আপনিও তাকে প্রমাণ করতে পারলেন না যে সেই চুরি করেছে, আবার সেও বলতে পারলো না তার কোনো প্রমাণের দ্বারা যে আমি চুরি করি নাই। নাইদার প্রুভ নট ডিসপ্রুভ, অর্থাৎ দুইটার মাঝামাঝি অবস্থা। আমরা যে প্রুভড আর ডিসপ্রুভ করলাম, এই দুইটার মাঝামাঝি অবস্থা, কোনো দিকেই যায় না, দাঁড়িপাল্লা সমান। তখন সেটাকে আমরা কি বলবো? নট প্রুভড। নট প্রুভড। ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, আমরা এরপরে আসি প্রিজাম্পশনে। প্রিজাম্পশনে আমাদের কয়েকটা প্রিজাম্পশন আছে।
একটা হচ্ছে মে প্রিজিউম, আরটা হচ্ছে শ্যাল প্রিজিউম, আরটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ। মে প্রিজিউম ধরি। মে প্রিজিউম কি? কোর্ট ধরে নেবে, ধরে নিতেও পারে নাও পারে, ধরে নিতেও পারে নাও নিতে পারে। কিন্তু যদি ধরে নেয় সেক্ষেত্রে কিন্তু তার অল্টারনেটিভ প্রমাণ কিন্তু আশা সাপেক্ষে সেটা কিন্তু ভেঙে যেতে পারে। ধরেন যে হচ্ছে ওই যে একটা কথা আছে না, দলিল যার জমি তার, এখন খুব চলতেছে দলিল যার জমি তার। জি ধরেন আমি একটা দলিলের মালিক, আমাকে একজন বিক্রি করে গেছে। ওকে, তাহলে এই দলিল যার জমি তার এই জিনিসটা যদি এরকম হয় যে তাহলে কোর্ট কি ধরে নেবে? আমার কাছে যেহেতু দলিল আছে কাজেই কোর্ট ধরে নেবে যে হচ্ছে আমি জমিটার মালিক। এটা কিন্তু প্রিজাম্পশন আসতে পারে, কিন্তু যদি প্রমাণ করা যায় যে যে জমিটা বিক্রি করার মানে অ্যাকচুয়াল রাইটই নাই, সে এসে বিক্রি করে গেছে, দলিলটা তার দ্বারা সম্পাদিত, তাহলে কি এই প্রিজাম্পশন থাকবে? আর না, থাকবে থাকবে না। তাহলে প্রথম অবস্থায় প্রিজাম্পশন থাকলো, কিন্তু এটার এগেইনস্টে যদি কোনো প্রুফ আনা যায়, যদি সেটা ভেঙে যায়, তাহলে সেটা মে প্রিজিউম, অর্থাৎ প্রিজাম্পশনটা খুব দুর্বল স্তরের প্রিজাম্পশন, যেটা যে কোনো সময় ভাঙা যায়। আচ্ছা, এবার আসি শ্যাল প্রিজিউম। আইনের শ্যাল কথাটা একটু ওয়েট ক্যারি করে, একটু ভারী। শ্যাল মানেই কি ধরা হয়? শ্যাল মানেই ধরা হয় যে সেইখানে কোর্টের একটা জোরালো একটা আছে, জোরালো একটা অস্তিত্ব স্বীকার করতে চায় কোর্ট। যেরকম ধরেন একটা সার্টিফাইড কপি, একটা দলিলের সার্টিফাইড কপির কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে, যে একটা দলিল সার্টিফাইড হয়ে এসেছে মানে সরকারি রেকর্ডে এইভাবেই আছে, আনলেস এন্ড আনটিল ওই জিনিসটাকে ডিসপ্রুভ করা যায়। কোর্ট কিন্তু প্রিজাম্পশন ইজ স্ট্রং প্রিজাম্পশন, যে একেবারে সার্টিফাইড কপি দিয়ে দিচ্ছে, তার মানে স্ট্রং প্রিজাম্পশন। কিন্তু দেখা যায় এই সার্টিফাইড কপি প্রিপেয়ার করতে গিয়ে সেখানে মানে কিছু অসৎ উপায় অবলম্বন করা হয়েছে। ধরেন যে একটা জায়গার দলিল, সেইখানে ধরেন যে একটা সার্টিফাইড কপি দেওয়া আছে, সার্টিফাইড কপিতে সব ঠিক আছে, কিন্তু মূল যে অরিজিনাল ভলিউম বইয়ে, সেই ভলিউম বইয়ে দেখা যায় যে দাগ নাম্বারটা ভুল, অর্থাৎ ওখানে টেম্পারিং করা হয়েছে, ক্লারিক্যাল মিস্টেক না, টেম্পারিং করা হয়েছে। তাহলে যদিও এটা সার্টিফাইড কপির ক্ষেত্রে শ্যাল প্রিজিউম ধরবে, মানে কোর্টের প্রিজাম্পশনটা আরো স্ট্রং, মে প্রিজিউমের চেয়ে অনেক স্ট্রং, কিন্তু এটাও কিন্তু ভাঙা সম্ভব, তাই না? জি জি স্যার। তাহলে আমরা যে দুই ধরনের প্রিজাম্পশন পাইলাম এ পর্যন্ত, মে প্রিজিউম একটু সফট টাইপের প্রিজাম্পশন, আর শ্যাল প্রিজিউমটা কি? প্রিজাম্পশনটা আরো স্ট্রং। বাট এই দুইটার কোনোটা কি ভাঙা যায়? দুইটাই কি মানে কোনোটা কি ভাঙা যায় না এরকম? না, দুটোই ভাঙা যায়। যায় স্যার। দুটাই কিন্তু যায়, ভাঙা স্যার। যায়, দুটাই ভাঙা জি, যায়, স্যার। দুটাই ভাঙা যায়। কিন্তু এরপরের যেটা ব্যাপার সেটা মারাত্মক, সেটা হচ্ছে কি? কনক্লুসিভ প্রুফ। কেমন ব্যাপার সেটা? যেটার এগেইনস্টে কোর্ট অন্য কোনো কথা অ্যালাউই করবে না, জি স্যার। মানে এটা মানে এটা, কোর্ট যদি বলে এটা মানে এটা, তাহলে আপনার অন্য কোনো কথা বলার সুযোগ নেই। যেরকম কি, এখন এটারও কাহিনী আছে কিছু, আসলে কিছু সার্কামস্টেন্স ওয়াইজ এই জিনিসটাও ভাঙা যায়, কিন্তু প্রিজাম্পশন খুবই স্ট্রং। ধরেন একটা সন্তানের লেজিটিমেসি অর্থাৎ বৈধতা নিয়ে কথা উঠতেছে, ঠিক আছে? বৈধতা নিয়ে যে সে ওই পিতামাতার বৈধ সন্তান কিনা, পিতা মাতার তো না, আসলে পিতার বৈধ সন্তান কিনা। তাহলে আমাদের দেখতে হবে যে তাদের ভেতরে, ওই পিতা বা মাতার ভেতরে ওই টাইমে তার জন্মের সময়, বা ওই যে কথাটা আছে যে বিবাহ থাকা অবস্থায় অথবা বিবাহ ভাঙার কত 280 দিন, এর ভেতরে যদি সে সন্তান মানে সেই সন্তান জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু কোর্ট ধরে নেবে
যে সে তাদের বৈধ সন্তান, এটা কিন্তু কনক্লুসিভ প্রুফ। এটা কিন্তু কনক্লুসিভ বলা যাবে। কখন বলা যাবে? বিবাহ বৈধ, ওকে। ধরেন হাজবেন্ড থাকে সৌদি আরব, ইন দ্য মিন টাইম ধরেন সে 5 বছর হলো আসে, ইন দ্য মিন টাইম যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তো কোশ্চেন তুলতে হবে, তাই না? আইনের ভাষায়, আইনের জন্য আইনের এই যে 112 নম্বর যে সেকশন আছে, সেটাতে কি ওই প্রবাসী কি ডিনাই করতে পারে সরাসরি যে আমার সন্তান নয়? একটু ভেবে দেখেন তো। এখানে স্যার তো অত তো ব্যাখ্যা করে ওই সেকশনে দেয়া নাই, তবে কিন্তু সেকশনের কথা বলেন যে সেকশন ওয়াইজ ওই প্রবাসী ডিনাই করতে পারে কিনা 112 অনুযায়ী? না, ওখানে তো ডাইরেক্ট লেখা আছে যে বিবাহ থাকা বলবৎ থাকা অবস্থায়, কিন্তু বাস্তবে তো তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, যোগাযোগ নাই। কাজেই কনক্লুসিভ প্রুফ ইজ নট অলওয়েজ কনক্লুসিভ। হ্যাঁ, কনক্লুসিভ ধরা হবে, কিন্তু কনক্লুসিভও ভাঙার সুযোগ আছে, কিন্তু কঠিন, ভাঙা কঠিন। এখন এটা নিয়ে খুব কনফিউশন যে শ্যাল প্রিজিউম, মে প্রিজিউম না কনক্লুসিভ। এখানে ওই যেখানে আইন সরাসরি বলে দিচ্ছে যে যদি এই অবস্থা থাকে তাহলে ধরে নেওয়া হবে তার সন্তান, আইন যেহেতু ক্লিয়ারলি বলে দিচ্ছে, এটা কনক্লুসিভ, এটা কনক্লুসিভ। তারপরে ওই যে 41 ধারা অনুযায়ী যে কিছু ব্যাপার থাকে, 5টা ব্যাপার যেটা আছে, যে বিবাহ সংক্রান্ত, তারপরে ট্রেড সংক্রান্ত, 12 কয়েকটা জিনিস আছে, সেগুলো আমরা আসবো। প্রবেট আছে, হ্যাঁ, প্রবেট, তারপরে হচ্ছে অ্যাডমিরালটি, এইসব জিনিস আছে। এই জিনিসগুলো সংক্রান্ত কোর্টের যদি কোনো রায় থাকে, সেটাও কি হবে? কনক্লুসিভ ধরা হবে। তার মানে কি সেখানে কি দুর্নীতি হয় না এটা বলতে পারবেন? পারবেন না। যদি প্রবেটটা যদি হচ্ছে আপনাকে জজ সাহেবকে ঘুষ দিয়ে নেওয়া হয়, হতে পারে, তাই না? যে খুবই স্বাভাবিক, এগুলো খুবই স্বাভাবিক। ওই যে আইন বলে দিছে যে এটা তোমাকে বলার সুযোগ নাই, কিন্তু তোমাকে সার্কামস্টেন্স বলে দেবে যে এটা আসলে সুযোগ আছে কিনা। ওই প্রবাসী কিন্তু ও কি আইনের মধ্যে সীমাবদ্ধ থাকবে? না, সে কিন্তু আইনের ভিতরে সীমাবদ্ধ থাকবে না। সে তাহলে কি প্রমাণ করবে? সে তাহলে প্রমাণ করবে এটা যে অন দ্যাট টাইম আমার সুযোগ ছিল না যে তার সাথে আমার ইন্টারকোর্স হয়, তাই না? তাহলে এই জিনিসটাও কিন্তু এই কনক্লুসিভ প্রুফকেও কিন্তু ভেঙে ফেলতেছে। তাহলে আমরা স্তরটা কি বুঝতে পারলাম কিনা? আইন যেখানে বলে দিছে সেটাই কেবল কনক্লুসিভ, অন্য কোনোটাকে কনক্লুসিভ বলা যাবে না। তবে প্রত্যেকটাই ভাঙার সুযোগ আছে কিছু স্পেশাল সার্কামস্টেন্সে। কথা কি ঠিক কিনা? জি, রাইট। মানে প্রত্যেকটা অনুমানিক খণ্ডনযোগ্য হচ্ছে, কিন্তু আইন কোনোটাকে প্রাধান্য বেশি দিয়েছে, কোনোটা কম, কোনোটা একদম। খুবই সুন্দর, খুবই সুন্দর। তাহলে শ্যাল প্রিজিউম মানে সেটাকে প্রাধান্য বেশি দিচ্ছে, কনক্লুসিভ মানে আরো বেশি দিচ্ছে, আর মে মানে কোর্ট বলতেছে দেখো তুমি কি করবা। ওই যে কিছুদিন আগে একটা কথা খুব ভাইরাল হয়েছিল যে দেখো যেটা ভালো মনে করো, তাই না? জি স্যার। এই হচ্ছে ব্যাপার। তো তাহলে আমরা প্রিজাম্পশনের ব্যাপারটা গেল। ওকে, এখন আসি আমরা রিলেভেন্সিতে। রিলেভেন্সি আমি আসলে কেন জানি আমার এর আগে 10 পর্যন্ত টানবো। 16 টার্গেট ছিল, কিন্তু অন্তত 10 পর্যন্ত টানবো। আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন প্লিজ, ঠিক আছে? অবশ্যই স্যার, অবশ্যই। ওকে, এখন আমরা আসি হচ্ছে এই রিলেভেন্সি সেকশন 5। সেকশন 5 কি বলতেছে যে প্রত্যেকটা ফ্যাক্ট ইন ইস্যু, ওই যে আমরা যে পড়লাম ফ্যাক্ট ইন ইস্যু, প্রত্যেকটা ফ্যাক্ট ইন ইস্যুর সাথে কোনো না কোনো ভাবে যদি কোনো ঘটনা যুক্ত থাকে, তাহলে সেটাই কি হবে? রিলেভেন্ট হবে। আমাদের এখানে তেমন কিছু বলার নাই বা বোঝার নাই, এখানে জাস্ট বলা এটা যে এভিডেন্স অ্যাক্ট সেকশন 5 থেকে বা সেকশন 6 থেকে 55 পর্যন্ত সেকশনে, সেকশন 5 বা 6 থেকে 55 নাম্বার সেকশন পর্যন্ত
যে সকল ঘটনা বলতেছে বা যে সকল বিষয় বলতেছে তার প্রত্যেকটাই রেলেভেন্ট। ঠিক আছে, আইন যে সকল ব্যাপারকে রেলেভেন্ট বলতেছে সেগুলো রেলেভেন্ট, এবং সেগুলো কোথায় বলা আছে? 5 থেকে 55। আমরা একটু বলি 5 থেকে 55 রেলেভেন্সির সেকশন কয়টা? 5 থেকে 55। 5 থেকে 55। এটা হচ্ছে রেলেভেন্সি গেল। রেলেভেন্সি মানে অ্যাকচুয়ালি লিটারাল মিনিংটা আপনারা বুঝলেই হবে, মানে রিলেটেড। যেরকম ধরেন যে আপনার সাথে আপনার বন্ধুর সম্পর্ক, তার সাথে তার বন্ধুর সম্পর্ক, ওই যে মিউচুয়াল টাইপের, ফেসবুকে দেখেন না মিউচুয়াল ফ্রেন্ড। বিষয়টা হচ্ছে মূল ঘটনার সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড, কানেক্টেড, সেটাই আমরা রিলেভেন্ট বলছি। ওকে, আচ্ছা এটা গেল। এরপরে আর একটা ছোট্ট একটা জিনিস আসে, এই জিনিসটা অতটা গুরুত্বপূর্ণ না, তবে এটা হঠাৎ করে জুডিশিয়ারির একটা কোশ্চিন আসছিল, এটা বারে যে কোনো সময় দিতে পারে। যেরকম আমরা একটা কথা শুনে এসেছি হয়তো, যে রেস গেস্টে, রেস গেস্টে কথাটার সাথে আমরা পরিচিত তো, তাই না? জি স্যার, পরিচিত। রেস গেস্টে, রেস গেস্টে নীতি কোথায় আছে? রেস গেস্টে নীতি আছে সেকশন 6, সেকশন 6 এভিডেন্স অ্যাক্টের সেকশন 6। সেটা কি? সেটা হচ্ছে ফর্মিং সেম ট্রানজাকশন, অর্থাৎ একই ঘটনার ধরেন যে অনেকগুলো ধারাবাহিক চেন, এই চেনের সাথে যদি কানেক্টেড হয়, ধরেন যে আপনি একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন, ধরেন একটা তেলবাহী জাহাজ, হ্যাঁ, কি করতেছে, ভেনিজুয়েলা থেকে তেল আনতেছে, এনে সে চীন উপসাগর দিয়ে ওমান বা তাইওয়ান এই টাইপের দিয়ে হরমুজ প্রণালী দিয়ে এই বাংলাদেশে আসতেছে। এর মধ্যে সে কিন্তু 5টা জায়গায় দাঁড়াইছে। তাহলে এই পুরা একটা ঘটনা, এই পুরা ঘটনা কি, যে ভেনিজুয়েলা থেকে বাংলাদেশে তেল পরিবহন করা ঘটনা কিন্তু একটা, কিন্তু এটার ফেজ কিন্তু অনেকগুলো, তাই না? কারণ প্রত্যেকটা বন্দরে সে ভিড়েছে, সেখানে কিছু একটা ঘটেছে, বা সেখান থেকে জ্বালানি নিয়েছে, বা সেখানে একটা রাত স্টে করেছে, কিছু একটা ঘটেছে। এই সেকশন 6 এর কথা হচ্ছে, সহজ কথাই বলতেছি আমি, সহজ কথাই এটা, যে ফ্যাক্ট ফর্মিং সেম ট্রানজাকশন, অর্থাৎ এই যে ভেনিজুয়েলা থেকে বাংলাদেশে আসার পথে যত ঘটনা ঘটেছে, এই সব ঘটনা একটা কাজের অংশ হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ সে ধরেন যে আপনি কি করছেন, আপনি হচ্ছে সেই মানে একজন অপরাধী, মানে আপনি না, অপরাধী একজন এক্স, অপরাধী এক্স, সেই এক্স কি করতেছে, কক্সবাজার থেকে ইয়াবা কিনছে, ইয়াবা কিনে কি করতেছে, পঞ্চগড় যাবে, সে পঞ্চগড়ে সে বেচবে। তো এক্স ইয়াবা কিনে কি করলো, জেড কে দিল, জেড একটা কক্সবাজার থেকে ঢাকার বাসে চাপলো, এই ঢাকার বাসে চাপে সে ঢাকায় কল্যাণপুরে নামলো, নেমে হচ্ছে সেটাকে এ কে হ্যান্ড ওভার করলো, এ এসে কি করলো, এ এসে এই বগুড়া এসে ধরেন যে হচ্ছে সে আরেকটা বাস চেঞ্জ করলো, বি কে দিল, বি কি করলো, এই ধরেন পঞ্চগড় পর্যন্ত সেই ইয়াবাটাকে ক্যারি করলো। তাহলে আমি যদি ঘটনাটা ধরি, এটা ঘটনা কিন্তু একটা, ইয়াবা পরিবহন, ঘটনা কিন্তু একটা, ইয়াবা পরিবহন, কিন্তু এইখানে কিন্তু একজন ব্যক্তি কি জড়িত? আপনি কি বলতে পারবেন যে যে ধরেন যে পঞ্চগড় নিয়ে আসছে আর যে ধরেন কক্সবাজার থেকে রিসিভ করছে, কেবল কি এই দুইজন জড়িত? স্যার এটা পুরাটাই কিন্তু সেম ট্রানজাকশন, মানে একটা ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ছোট ছোট ঘটনা ঘটে, সেই প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে রেলিভেন্ট বলে ধরে নেওয়া হবে। এই নীতিটাই হচ্ছে রেস গেস্টে। অর্থাৎ আমরা যদি একটা চেনের কথা চিন্তা করি, একটা সিকল যেটা 100 হাত লম্বা, আপনি যদি 25 হাতের মাথায় কেটে দেন, তাহলে কি হবে? তাহলে কি আপনি চেনের ওই মাথা পর্যন্ত পৌঁছাতে পারবেন? পারবেন না। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কিছু ঘটনার ধারাবাহিকতা, যেটা একটা পরিপূর্ণ একটা ঘটনাকে, মানে একটা ঘটনার তৈরি করে আর কি। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, অনেক সুন্দরভাবে বুঝছি স্যার। ওকে, তাহলে এই জিনিসটাও কিন্তু রিলেভেন্ট হবে। তাহলে এখানে এই যে ওই ইয়াবা পরিবহনের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকজন ব্যক্তি, 4জন ব্যক্তি এখানে কিন্তু রিলেটেড ছিল, 4টা প্লেস ছিল।
তাহলে এই প্রত্যেকটা জিনিস কিন্তু একে অপরের সাথে রেলেভেন্ট এবং সেগুলো রেস গেস্টে নীতির ভিতরে পড়বে। তাহলে কথা এখানে দুইটা, একটা হচ্ছে ফ্যাক্ট ফর্মিং সেম ট্রানজাকশন, অর্থাৎ একই ঘটনার সাথে একই ঘটনার অন্তর্ভুক্ত ঘটনা, সেই নীতিটা কোথায়? সেই নীতিটা সেকশন 6 এ বলা আছে। রেস গেস্টে যদি বলে সেটাও সেকশন 6 এ বলা আছে। স্পেসিফিক ভাবে যদি বলে যে সেকশন 6 এ বলা আছে সেটা বলা যায়, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা থিওরিটিক্যালি চিন্তা করি তাহলে অ্যাকচুয়ালি সেকশন 6 এ শুধুমাত্র বলে না, সেকশন 6 এ এটা শুরু, সেকশন 16 এ গিয়ে এটা শেষ। ঠিক আছে? যদি ধরেন যে এরকম কোশ্চেন আসলো যে রেস গেস্টের নীতি কোথায় বলা আছে, অপশন থাকলো সেকশন 6, তাহলে আপনি 6 দাগাবেন। আর যদি দেওয়া থাকে যে 5 to 55 বা 6 to 16, তাহলে কিন্তু আপনি 6 to 16 দাগাবেন, 6 থেকে 16, কারণ এগুলো প্রত্যেকটাই হচ্ছে রেস গেস্টের নীতির অন্তর্ভুক্ত। ঠিক আছে? ওকে, জি। আচ্ছা, এরপরে আমরা সেকশন 7 এ আসি। সেকশন 7 এ আবার তিনটা জিনিসের কথা বলতেছে যেগুলো রিলেভেন্ট হিসেবে ধরবো। কি বলতেছে এখানে? অকেশন। অকেশন মানে কি? কোন কাজ করার উপযুক্ত কোন সময় বা সুযোগ। ওকে, অকেশন। কজ, ধরেন একটা ঘটনা ঘটেছে, সেটার পেছনের একটা কারণ। আর একটা হচ্ছে এফেক্ট। এফেক্টটা কি? ওই ঘটনার ফলাফল আর কি। যেরকম ধরেন যে হচ্ছে কি হলো, রাতের বেলা, রাতের বেলা আপনি অনেক টাকা নিয়ে আপনি আপনার বন্ধুর বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমত অবস্থায় আপনাকে একদল ছিনতাইকারী ধরে সব টাকা লুট করে নিয়ে চলে গেল। একটু বুঝেন, আমি আসলে এভিডেন্স একটা উদাহরণ দিয়ে পড়লে খুব ইজি হয়, আইনের ভাষা এভিডেন্স বোঝার চেয়ে আপনি যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝেন সেই জিনিসটা খুব সহজ হয় এভিডেন্স বোঝা। অন্তত অন্যগুলোর ক্ষেত্রে বিষয় ভিন্ন, অন্যগুলো আপনার টেক্সট ফলো করতে হবে। তাহলে এখানে দেখেন রাতের বেলা ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে, চুরি হওয়ার সম্ভাবনা আছে, আপনি কিন্তু জানেন, ঠিক না? জি। তাহলে কি অকেশন আছে? অকেশন আছে ওখানে, অবশ্যই এই ঘটনাটার মধ্যে অকেশন আছে। আচ্ছা, কজ আপনাকে কি শুধুমাত্র এমনি ধরেন যে একজন ভিক্ষুককে কেউ টার্গেট করে যে তার থেকে লুট করব? না না সাধারণত করে না। কিন্তু আপনার ধরেন যে আপনার তাদের কাছে তথ্য গেছে বা তারা জানতে পারছে যে আপনি বিপুল পরিমাণ ক্যাশ ক্যারি করতেছেন, তাহলে কজটা আছে। কজ এখানে অনেকটা মোটিভ টাইপের বুঝতে পারেন, আপনি মোটিভ হিসেবে চিন্তা করতে পারেন, যদিও মোটিভ পরে আসবে, কিন্তু কজ আছে যে আপনার কাছে টাকা আছে, এই কারণে আপনার উপরে অ্যাটাক হয়েছে। এফেক্টটা কি? এফেক্টটা হচ্ছে এইখানে ধরেন যে তারা ছিনতাই করে টাকাটা নিয়ে গেছে, তার মানে আপনার কি হলো এফেক্টটা? আপনার ক্ষেত্রে এফেক্টটা কি? আপনি আপনার টাকা হারাইছেন, এফেক্ট। আমি কি বিষয়টা বোঝাতে পারছি? এই সবগুলো রিলেভেন্ট হিসেবে গণ্য হবে। ধরেন যে এটা যদি আমরা বলি যে একটা ছিনতাইয়ের মামলা, তাহলে এই ছিনতাইয়ের মামলায় রাতের ঘটনা, আপনার টাকা ক্যারি করা এবং তাদের ছিনতাই করা, এই তিনটা জিনিসই রিলেভেন্ট হবে। ক্লিয়ার? জি। ওকে, এরপরে আমরা আসি 8 এ, মোটিভ, প্রিপারেশন এন্ড প্রিভিয়াস কন্ডাক্ট। আচ্ছা, মোটিভ, ওই যে ক্রিমিনাল যে থিওরি যেটা আমরা বলতেছিলাম, মোটিভ কি? আপনি ধরেন যে হচ্ছে জায়গা জমি নিয়ে বিরোধ হয়েছে, আপনার সাথে জায়গা জমি নিয়ে বিরোধ হয়েছে, ধরেন যে আপনার প্রতিবেশী। কি করলেন? আপনি চিন্তা করলেন, রাগ পুষে রাখলেন যে তুমি জায়গা নিয়ে আমার বিরোধ করলা আমার সাথে, এটা তো আমার প্রাপ্য ছিল, তো তোমারে পরে দেখবো। এই চিন্তা করে আপনি কি করলেন? আপনি হচ্ছে তার ধরেন যে একটা ছনের ঘর ছিল বা একটা টিনের ঘর ছিল, আপনি কি করলেন? চিন্তা করলেন যে তোমার তো ওই জায়গাটা তুমি আমার থেকে বেদখল করে নিলা, আমি তোমার এই ঘর পুরাই দেবো। এই কারণে আপনি কি করলেন? আপনি কেরোসিন বা পেট্রোল কিনলেন। ওকে, পেট্রোল কিনে জ্বালায় দিলেন, ঘরটা জ্বালায় দিলেন। জ্বালায় দিয়ে কি করলেন? আপনি চিন্তা করলেন যে তো অকাম হয়ে গেল, তাহলে হচ্ছে আমি কি করি? আমি পালাই যাই। আপনি কি করলেন? আপনার মামার বাসায় গিয়ে পালালেন। কথা বুঝছেন? তাহলে আপনার এইখানে ঘটনাটা কি? এইখানে ঘটনাটা কিন্তু
মামলাটা কিসের হবে? মামলাটা ধরেন যে হচ্ছে এইখানে অনেক ধরনের মামলাই হতে পারে। সে ধরলাম যে একটা সিভিল মামলার কথা চিন্তা করি বা ক্রিমিনাল মামলায় ধরলাম এটা একটা মামলা। কি এই মামলাতে কি ঘটনা ঘটছে? এই মামলাতে মূল অপরাধটা কি? একজনের বাড়ি পোড়ায় দেওয়া। ওই যে এক সময় খুব প্রচলিত ছিল গাড়ি পোড়ানো মামলা, গাড়ি পোড়ানো মামলা, ধরেন এটা বাড়ি পোড়ানো মামলা। ওকে, এখন এই বাড়ি পোড়ানোর মামলাতে আপনি আসামি হইলেন, তাহলে এইখানে আপনার সাথে ওই ব্যক্তির দ্বন্দ্ব হওয়া, এটা কি? এটা আপনার মোটিভ তৈরি করতেছে, কারণ আপনি এটাতে সংক্ষুব্ধ হচ্ছেন যে তুমি আমার সাথে এটা করলো, আমি তোমার সাথে তাহলে একটা অন্য কিছু করবো, তোমাকে অন্য জায়গায় হারাবো। এই ইয়াতে কি করলেন? আপনি পেট্রোল কিনলেন, যে ঘর জ্বালায় দিবেন, ইন্টেনশন মোটিভ আছে। তারপরে আপনি কি করছেন? ঘটনা ঘটায়া পালাই গেছেন। তাহলে এই প্রত্যেকটা জিনিস কিন্তু ওই মামলার ক্ষেত্রে রেলেভেন্ট হবে, তাই না? জি বোঝা গেছে ব্যাপারটা? জি জি স্যার, এটাও স্যার কোন একরকমের যে চেনের মতোই বোঝা যাচ্ছে না? পেনের মতোই। আপনি খেয়াল করে দেখবেন যে 16 পর্যন্ত যা বলবো সবগুলোই ওই একই রকম মনে হবে, একই রকম মনে হবে, কিন্তু দেখবেন যে এগুলো একটা চেনের মতোই আগাচ্ছে। আচ্ছা, এইখানে খেয়াল করেন আমরা কিন্তু দুইটা এক্সাম্পল দিয়ে দুইটা সেকশন কিন্তু কভার করতে পারি, কিন্তু আমি যদি সেকশনটা পড়তে যাই জিনিসটা কিন্তু আপনার বোঝা হবে না। অ্যাটলিস্ট মানে বুঝতে গেলে দেখেন যে আপনি এখন বুঝলেন, পরে দেখবেন যে বুঝতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, কিন্তু আপনার এই এক্সাম্পলটা যদি মাথায় থাকে তাহলে মোটিভ প্রিপারেশন আর এই প্রিভিয়াস কন্ডাক্ট বা সাবসিকুয়েন্ট কন্ডাক্ট এই জিনিসগুলো আপনার কোনো কিছুই আর সমস্যা হবে না। জাস্ট এই দুইটা ঘটনা মনে রাখবেন। তাহলে মোটিভ প্রিপারেশন আর হচ্ছে প্রিভিয়াস এটা হচ্ছে প্রিভিয়াস আর সাবসিকুয়েন্ট কন্ডাক্ট, এটা কোথায় রিলেভেন্ট? কত সেকশনে? 8 আর হচ্ছে অকেশন কজ ইফেক্ট, এটা 7 স্যার, 7। ওকে, এখন এইখানে কিছু টুইস্ট আছে, সেটা হচ্ছে যে অনেকে আমরা বাংলাতে পড়ে অভ্যস্ত, অনেকে ইংলিশে পড়ে অভ্যস্ত, সেটা কোনো সমস্যা না, কিন্তু জুডিশিয়ারি বলেন, বার বলেন, কিছু টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করে যেটা ইংলিশেও ব্যবহার করতে পারে আবার বাংলাতেও ব্যবহার করতে পারে। যেরকম এলিবাই কথাটা আপনি কখনোই বাংলাতে দেখবেন না, আপনি সবসময় ইংলিশে দেখবেন। তারপরে এস্টোপেল কথাটা হয়তো বাংলা হরফে লিখবে, কিন্তু এস্টোপেলই লিখবে, ওটার কিন্তু আর ইংলিশ করবে না, মানে ওটার কিন্তু আর বাংলা তর্জমা করবে না। ঠিক আছে, এই রকম ধরেন যে এখানে যদি বলে যে হচ্ছে এই মোটিভ প্রিপারেশন আর প্রিভিয়াস সাবসিকুয়েন্ট কন্ডাক্ট, এই জিনিসটা কিন্তু আপনার ইংলিশ ফ্রেজ আকারে আসবে, ইংলিশের ফ্রেজ, পুরো ফ্রেজটা উঠিয়ে দিবে। তখন কিন্তু আপনার একটু কনফিউশন তৈরি হবে যে এটা আসলে কি যেন মনে ছিল না, মনে হচ্ছে না, কনফিউশন তৈরি হবে। আপনি হয়তো 7-এর জায়গায় 8 দাগাবেন বা 8-এর জায়গায় 7 দাগাবেন। কাজেই আমার পরামর্শ হচ্ছে টেকনিক্যাল ওয়ার্ড গুলো বোথ বাংলা এবং ইংলিশে আপনি মনে রাখবেন। আমি বোঝাতে পেরেছি ভাইয়া? জি স্যার। তারপরে আমরা আর একটা জিনিসে আসি, সেটা হচ্ছে এটা আসলে আসে না, এটা খুবই সিলি জিনিস, ফ্যাক্টস নেসেসারি টু এক্সপ্লেইন অর ইন্ট্রোডিউস। এইখানে ধরেন যে একটা ঘটনা, ধরেন যে কি বলবো, ধরেন যে একটা ওয়াইফ খুন হয়েছে, কি সে একজন মহিলা ব্যক্তি, বাস এটুকুই তার পরিচয়, আর কিছু না, সে একজন মহিলা। এখন সে ম্যারিড ছিল, সে তার স্বামীর বাসায় ছিল, তাহলে কিন্তু ঘটনা কিন্তু অন্য জায়গায় ঘটে যায়। তখন প্রমাণের দায়টা কার আসে? স্বামীর উপরে আসে, কিন্তু যে তাকে আমি খুন করি নাই। এই ঘটনা জানেন তো, এই ব্যাপারটা জানেন তো, তাই না? মিজান স্যার বলছিল স্যার যে স্বামী স্ত্রী যদি হয় তাহলে স্বামী হলে মানে ওয়াইফ প্রমাণ করবে, আর যদি ওয়াইফ মারা যায় স্বামী প্রমাণ করবে যে আমি মারি নাই। ঠিক আছে না? জিনিসটা কিন্তু উল্টা। মানে আমরা প্লে অফ আমরা যে বার্ডেন অফ প্রুফের কথা বলি, এই বার্ডেন অফ প্রুফের নীতি কিন্তু এখানে কিন্তু খাটে না, তাই না? তাহলে এইখানে দেখেন, মহিলাটা যখন অবিবাহিত ছিল তখন তার জন্য কিন্তু কোনো বার্ডেন ছিল না। আমাকে ধরেন যে আমি XYZ কে সন্দেহজনক ভাবে আমি অপরাধী চিন্তা করলাম, তাদের এগেনস্টে মামলা করলাম বা বিচার করতেছে, ওকে। কিন্তু তাকে যদি আমি বিবাহিত পাই,
তাহলে আমাকে ধরতে হবে কাকে? ধরতে হবে তার স্বামীকে। আবার এটা দেখতে হবে যে সে ওই ঘটনা ঘটার সময় তার স্বামীর হেফাজতে ছিল কিনা, এটাও কিন্তু দেখতে হবে। কারণ হেফাজতে যার, যদি স্বামীর হেফাজতে না থাকে তাহলে কিন্তু আবার স্বামীটা ধরা যাবে না, এটা বুঝেন। জি স্যার। যদি স্বামীর বাসায় না থাকে, যদি অন্য কোথাও ঘটনাটা ঘটে, আপনি সরাসরি স্বামীকে ধরতে পারবেন না যে এ বেটা তুই বল যে তোর বউ মরছে, কেমনে মারছিস বা মারছিস কিনা। ঠিক আছে? তাহলে এই জিনিসটা, এই দেখেন আপনার ওই ব্যক্তির স্ট্যাটাসের সাথে অনেক কিছু কিন্তু রিলেট হয়ে গেল। ব্যক্তিটা যখন অবিবাহিত ছিল কোনো ঘটনা ছিল না, কিন্তু এই যে সে বিবাহিত, এই জিনিসটা কিন্তু ইন্ট্রোডিউস করাই দিচ্ছে বা হচ্ছে আপনার এক্সপ্লেইন করছে যে কেন এই ব্যক্তি হাজবেন্ডটা এখানে এসে যাবে। আপনি তো ধরেন যে স্বাভাবিকভাবে একটা ওয়াইফ এবং হাজবেন্ডের একটা তাদের দাম্পত্য জীবন, তারা একসাথে থাকবে, একসাথে থাকতে গিয়ে হঠাৎ দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু তার মানে তো এই নয় যে হচ্ছে একজন একজনকে মেরে ফেলছে। ব্যাপারটা কি সবসময় এরকম না? সবসময় এরকম না। কিন্তু এই যে তারা যে হাজবেন্ড ওয়াইফ, এই পরিচয়টা তাদেরকে কিন্তু এই ইন্ট্রোডিউস করায় দেয় যে হচ্ছে হাজবেন্ডকে এখানে লায়েবল করতে হবে বা হাজবেন্ডের এখানে বার্ডেন অফ প্রুফ আছে। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। যে আপনাকে ইন্ট্রোডিউস করায় দিবে যে এই ঘটনার সাথে সে কানেক্টেড হওয়ার কথা না, কিন্তু যেহেতু তারা স্বামী স্ত্রী, কাজেই তারা এখানে কিন্তু আসবে। ফ্যাক্টস নেসেসারি টু ইন্ট্রোডিউস অর এক্সপ্লেইন, অর্থাৎ যে ঘটনাটা ঘটেছে, যার এগেইনস্টে আমি মামলা করেছি, সেটার সাথে এমন কোনো ঘটনা আছে যেটা ওই ঘটনার সাথে রিলেটেড বা ওই ঘটনাকে পরিচয় করায় দেয় যে অপরাধী তো যে কেউ হতে পারে, এখানে হোয়াই হাজবেন্ড কেন, শুধুমাত্র হাজবেন্ড কেন। কিন্তু এই জিনিসটা কিন্তু ধরেন যে তার যদি একই বাসায় তারা অবস্থান করে, তাহলে কিন্তু হাজবেন্ডকে বলার কোনো সুযোগ নাই যে আমি জানি না। যদি অপঘাতে মৃত্যু হয়, তাহলে হাজবেন্ডের বলার কিন্তু সুযোগ নাই যে আমি জানি না, তাকে এক্সপ্লেইন করতে হবে। ক্লিয়ার? জি। এরপরে আসি আমরা সেকশন 10-এ। সেকশন 10 একটা ইন্টারেস্টিং সেকশন। এটা নিয়ে অনেক সময় কোশ্চিন আসে যে কনস্পিরেটর মানে কি? কনস্পিরেটর বাংলা কি? ষড়যন্ত্রকারী। ষড়যন্ত্রকারী কারা? যারা যোগসাজশে একই ধরনের অপরাধ করার জন্য প্রস্তুত ছিল, তারা হচ্ছে ষড়যন্ত্রকারী। ধরেন আপনারা কি করতেছেন, আপনারা না, XYZ খুব দুষ্ট প্রকৃতির লোক, তারা 3 বন্ধু মিলে কি করলো? 3 বন্ধু মিলে হচ্ছে একটা তাদের ধরেন যে তারা হচ্ছে গ্যাম্বলিং এর সাথে জড়িত, অনলাইন গ্যাম্বলিং এর সাথে জড়িত। আচ্ছা, তারা টাকা জোগাড় করার জন্য কি করে, প্রত্যেক রাতে যখন মানুষ দেখা যায় যে কোনো দূরের পথযাত্রী আসছে, তাদেরকে অ্যাটাক করে লুট করে নেয়। কি করে? ধরেন যে একজন, এই 3 বন্ধুর একজন কি করে, একজন হচ্ছে লোকটাকে ভুল পথ দেখায় দেয় যে আপনি ওই পথে যান, সহজ হবে। আরেকজন কি করতেছে, আরেকজন ওইখানে ওত পেতে বসে আছে একটা ছুরি নিয়ে। এই যে ছুরি, মানে ওই পথ নিল, ওই বন্ধুটা ছুরি নিয়ে তার সামনে আসলো। আর এক বন্ধু কি করতেছিল, আর এক বন্ধু ওইখানে ধরেন যে একেবারে এসে এই বন্ধুর সাথে যুক্ত হয়ে দুইটা ছুরি দিয়ে আপনাকে আঘাত করলো বা মানে ওই ভিকটিমকে আঘাত করতেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে তাদের কমন ডিজাইন। ওই যে কমন ডিজাইন কিন্তু পেনাল কোডের ভাষা, তাই না? জি, কমন ডিজাইন বা ইন্টেনশন বা কমন অবজেক্ট বলে অনেকে। যদি এগুলোর ভিতরে কিছু স্লাইড ডিফারেন্স আছে, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু একই না, কিন্তু এটা কিন্তু 34 এর সাথে কিছুটা রিলেটেড, কিছুটা বলতে অনেকটাই রিলেটেড। ওকে, তো কমন ডিজাইনটা কি ছিল? যে জুয়ার জন্য টাকা সংগ্রহ করা, মানে লুটতরাজ করা আর কি, সহজ কথায়। আচ্ছা, এই লুটতরাজ করতে গিয়ে তারা কি করলো? তাদের কমন ডিজাইন লুটতরাজ করা, অনলাইন গ্যাম্বলিং এ টাকা লাগানো। ওকে, তাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ভূমিকা আছে। মূল ঘটনার সাথে কিন্তু এই প্রথম ব্যক্তি যে ভুল পথ দেখায় দিছে, সে কিন্তু জড়িত না, মূল ঘটনার সাথে জড়িত না, কিন্তু সে কিন্তু জিনিসটাকে শুরু করে দিছে। সে ভুল পথে চালিত করে অন্যদের সামনে তাকে নিয়ে এসেছে, যাতে তারা সেই সুযোগটা পায়, মানে তাকে লুটতরাজ করার সুযোগটা পায়। তাহলে এই প্রত্যেকটা ব্যক্তির কাজ,
এই প্রত্যেকটা ব্যক্তির কাজ বা তারা যেটা বলে সেটা অন্যদের ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু মানে তাদের ডিজাইন মানে যদি অবজেক্টটা সেম থাকে তাহলে প্রত্যেকজনকে কিন্তু একজনের কথার ভিত্তিতে আরেকজনকে কিন্তু লায়াবল করা যায়। ধরেন যে প্রথম ব্যক্তি এক্স ছিল, ওয়াই জেড। এক্স কি করছে? এক্স কিন্তু রাস্তা ভুল করায় দিছে। ওয়াই কি করছে? ওয়াই ছুরি ধরছে, জেড ছুরি ধরছে। ওকে, বা জেড ধরেন যে তার পকেট হাতায় টাকা পয়সা বের করে নিছে। ওকে, কিন্তু তাদের ইন্টেনশনটা কিন্তু ছিল কমন, লুটতরাজ করা। এই এক্স ওয়াই জেড এদের প্রত্যেকজনের যে কোনো স্টেটমেন্ট এই প্রত্যেকজনের এগেনস্টে ব্যবহার হতে পারে। ওয়াই যদি বলে বসে যে আমরা আসলে মানে এই ওয়াই বলতেছে যে হচ্ছে ধরেন ওয়াই ধরা পড়ছে, অ্যাকচুয়ালি মানে এক্স ধরা পড়ছে, ধরেন এই ঘটনার পরে এক্স ধরা পড়ছে, এক্স ধরেন সন্দেহভাজন ব্যক্তি হিসেবে ধরা পড়ছে। আচ্ছা, এক্স বলে বসলো কি আমি এবং ওয়াই জেড মিলে এই কাম করছি, তাহলে এবং আমাদের ইন্টেনশন ছিল কমন, তাহলে কিন্তু এই এক্স এর কথার ভিত্তিতে ওয়াই এবং জেড এর এগেইনস্টেও কিন্তু চার্জ ফ্রেম হবে। কিন্তু কথা আছে, এক্স যদি বলে যে ওয়াই এবং জেড করছে আমি করি নাই, ওয়াই এবং জেড করছে আমি করি নাই, তাহলে কি হবে? তাহলে কি সেটা কি নেওয়া যাবে? অ্যাডমিসিবল হবে সেটা? না, এটা হবে না স্যার। এখানে কেন হবে না? কারণ এই ধরেন যে হচ্ছে কনফেশন মানে দোষ স্বীকারটা সবসময় কি হতে হয়? নিজেকে জড়ায়া হতে হয়, যেটাকে আমরা বলি ইনকালপেটরি। নিজেকে জড়ায়া, অর্থাৎ আমি সহ অন্যরা করছি। আমি যদি এই বিবৃতি দেই তাহলে সেটা গ্রহণযোগ্য, আমি যদি বলি যে ওরা করছে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে? তখন সেটা কি হবে? তখন সেটা অ্যাডমিশন হতে পারে কিন্তু কনফেশন কিন্তু আর হবে না। কনফেশন কিন্তু হবে না। এই দুইটা জিনিসের আমরা ডিস্টিংশনটা পড়বো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আমি কি বিষয়টা বুঝাতে পারছি যে এক্স এর বলা কথা যদি এক্স সহ ওয়াই কে এই অপরাধের দায়ে অভিযুক্ত করে তাহলে ঠিক আছে, তাহলে এটা 10 ধারার অধীন, এটা কিন্তু রিলেভেন্ট হিসেবে গণ্য হবে। কথা ক্লিয়ার ভাইয়া? জি, ক্লিয়ার স্যার। ওকে, আজকে আমরা এই পর্যন্ত রাখি প্রথম ক্লাস, তারপরেও আমরা আরো চেষ্টা করবো আর একটু দ্রুত প্রসিড করার। আমার তো মনে হচ্ছে যে 5টা ক্লাসের শিডিউল দিচ্ছি, আসলে 5টা হবে না, এখানে অন্তত 10টা ক্লাস লাগবে। যাই হোক, যেভাবে পড়াচ্ছি ঠিক আছে। আমার কথা হচ্ছে আপনাদের যেটাতে বেটার হয়, আপনি যদি বলেন স্পিডে